দেখো এই ডিআইটাতে আমাদের কি বলছে, বলছে যে PQRSTU are 6 friends who have a certain number of blue and yellow balls with them, all of them in reverse alphabetical order। তার মানে কি, প্রথমে ইউ আছে, তারপরে TSRQP, drop all their balls in a bag which was empty at the start. The chart given below shows the number of yellow balls in the bag is what percent more or less than the number of blue balls after a member has put his balls in bag। তাহলে এখান থেকে তুমি কোনটুকুনি বুঝলে আমাকে বলো। এখান থেকে আমরা এইটুকুনি বুঝতে পারলাম যে এই যে 6 জন ফ্রেন্ডস আছে এরা রিভার্স অ্যালফাবেটিক্যালি একটা ব্যাগের মধ্যে, কারণ এখানে বলে দেওয়া আছে ড্রপ অল দেয়ার বলস ইন এ ব্যাগ, একটা ব্যাগের মধ্যে সবাই বল ঢালছে। যদি একটা থলে এরকম হয়, সেই থলের মধ্যে সবাই বল ঢালছে। প্রথমে কে ঢালছে? ইউ, তারপরে টি, তারপরে এস, তারপরে আর, তারপরে কিউ, তারপরে পি। এবার কি বলেছে? দ্য চার্ট গিভেন বিলো শোজ দ্য নাম্বার অফ ইয়েলো বলস ইন দ্য ব্যাগ ইজ হোয়াট পার্সেন্ট মোর আর লেস দেন দ্য নাম্বার অফ ব্লু বলস আফটার এ মেম্বার হ্যাজ পুট হিজ বলস ইন দ্য ব্যাগ। মানে একজন যখন তার সবকটা বল ওই ঝোলার ভেতরে ভরে নিল, তারপরে ঝোলার ভেতরে ইয়েলো বলস আর ব্লু বলসের ভেতরের পার্সেন্টেজ দেওয়া আছে। ইয়েলো বলস কত আছে, ব্লু বলস কত আছে, এই রেশিও তারপরে দেওয়া আছে। একজন ধরে নাও এস তার সবকটা বল ঝোলার ভেতরে দিয়ে দিল, তারপরে ঝোলার ভেতরে টোটাল কতগুলো ইয়েলো বল আছে, টোটাল কতগুলো ব্লু বল হচ্ছে, তার রেশিও তোমাকে দিয়ে দিচ্ছে। তার মানে এখানে তুমি যদি চার্টকে এইভাবে বানাও, কি করে বানাবে? তুমি প্রথমে লিখবে যেরকম অ্যালফাবেটিক্যাল রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে ইউ, টি, এস, আর, কিউ, পি। ঠিক আছে, ছক কেটে নাও। এবার কি বলছে? ইউ যখন, ইউ এর কাছে ইয়েলো বল আর ব্লু বলের রেশিও কি বলছে? ইউ যখন বল ঢালছে, ইউ প্রথমে ঢালছে কারণ রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাচ্ছে, কারণ এখানে বলে দিয়েছে অল অফ দেম ইন রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার ড্রপ অল দেয়ার বলস, মানে রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে তারা বলটা প্লেস করছে। তাহলে ইউ যখন বলটা ঢালছে তখন ইয়েলো বল আর ব্লু বলের পার্সেন্টেজ কত? ইয়েলো বল ব্লু বলের থেকে 25% বেশি, তার মানে তাদের রেশিও হয়ে যাবে ইয়েলো বল ব্লু বলের থেকে 25% বেশি। তাহলে 25% মানে 1/4। তার মানে ইয়েলো বল যদি 5 ইউনিট হয়, ব্লু বল কত হয়ে যাবে? 4 ইউনিট। তাহলে ইয়েলো বল আমি ধরলাম 5A, তাহলে ব্লু বল হয়ে যাচ্ছে কত? 4A। এটা কি? এটা যখন আমি ব্যাগের ভেতরে দিচ্ছি, যখন আমি ব্যাগের ভেতরে দিচ্ছি। তাহলে পার্সোনালি তাদের কাছে কতগুলো বল ছিল, পার্সোনালিও কতগুলো বল ছিল সেটাও তুমি বের করতে পারবে। কি করে বের করতে পারবে? যখন তুমি ব্যাগের ভেতরে দিচ্ছ, প্রথমে কে দিচ্ছে? প্রথমে ইউ দিচ্ছে। প্রথমে ইউ যখন দিচ্ছে তার মানে কি ব্যাগ ছিল তোমার কি এমটি। তাহলে ব্যাগের ভেতরে ইউ তার সর্বস্ব যদি দিয়ে দেয়, তাহলে প্রথমে ইউ এর কাছে তোমার 5A ইয়েলো বল ছিল, 4A ব্লু বল ছিল। বলো বুঝতে পেরেছো এইটুকুনি? এরপরে কে ঢালছে? এরপরে টি ঢালছে। এখানে দেখো চার্টের প্রথম হেডিংটা কি বলেছে, ভালো করে লক্ষ্য করবে। চার্টের প্রথম হেডিংটা তোমার এখানে বলেছে দ্য চার্ট গিভেন বিলো শোজ দ্য নাম্বার অফ ইয়েলো বলস ইন দ্য ব্যাগ, শোজ দ্য নাম্বার অফ, মানে টোটাল নাম্বার অফ ইয়েলো বলস ইন দ্য ব্যাগ ইজ হোয়াট পার্সেন্টেজ মোর আর লেস দ্যান নাম্বার অফ ব্লু বলস আফটার এ মেম্বার পুট হিজ বলস ইন দ্য ব্যাগ। তার মানে এখানে ওই মেম্বারের বল নেই, কিন্তু প্রত্যেকবার যখন তুমি ব্যাগের ভেতরে তাকাবে একজন বল ঢালার পরে, সেটা তো শুধুমাত্র ওই মেম্বারের বল হবে না, সেটা টোটাল নাম্বার অফ বলের রেশিও বলছে। তার মানে এখানে যখন টি এর ক্ষেত্রে তোমার টি যখন সবকটা বল, টি যখন তার সবকটা বল ঝোলার ভেতরে পুরলো,
তখন টি কি দেখলো ঝোলার ভেতরে কত পার্সেন্টেজ বল আছে, ইয়েলো বল ব্লু বলের কত পার্সেন্ট, ইয়েলো বল ব্লু বলের থেকে মাইনাস মানে 1/9%, মানে 1/9 কম। মানে ব্লু বল যদি তোমার 9 হয়, ইয়েলো বল কত হয়ে যাবে 8। ঠিক আছে, ইয়েলো বল কত হয়ে যাবে 8। যখন টি তার সবকটা বল ঝোলার ভেতরে পুরলো এবং তারপরে ঝোলার ভেতরে তাকালো, তখন দেখলো যে টোটাল নাম্বার অফ ইয়েলো বল হচ্ছে তার ভেতরে 8b, টোটাল নাম্বার অফ ব্লু বল হচ্ছে তার ভেতরে 9b। তাহলে এটা কি, এটা টোটাল, দিস ইজ টোটাল নাম্বার অফ বলস ইন দ্য ব্যাগ আফটার টি পুট হিজ অল বলস ইন দ্যাট ব্যাগ। তাহলে টি এর কাছে পার্সোনালি কত বল ছিল, টি এর কাছে পার্সোনালি ছিল 8b - 5a ইয়েলো বলস ছিল, আর ব্লু বলস কত ছিল 9b - 4a। কারণ ইনিশিয়ালি ব্যাগের ভেতরে তো আমার এই কটা ছিল, টি যখন তার সবকটা বল ঢাললো তখন ব্যাগের ভেতরে এতগুলো বল হয়ে গেল। তাহলে টি এর কাছে কতগুলো বল ছিল, শুধুমাত্র টি এর কাছে টি এর আয়ত্তে টি এর অ্যাকোয়ার টি কতগুলো বল অ্যাকোয়ার করেছিল, টি 8b - 5a 9b - 4a, এতগুলো বল টি নিজের কাছে রেখেছিল প্রথমে। বলো বুঝতে পেরেছো? তাহলে সেইভাবে দেখতে গেলে এবার যখন এস এর ব্যাপার আসছে, যখন প্রথমে কে ঢাললো, প্রথমে ইউ ঢাললো ঝোলার ভেতরে, তারপরে টি ঢাললো, এবার যখন এস ঢালবে, এস যখন ঢেলে ঝোলাটার দিকে চোখ দিয়ে তাকাবে, ঝোলাটার দিকে চোখ দিয়ে তাকাবে, তখন তার ভেতরে অলরেডি ইউ এর বলও আছে, টি এর বলও আছে, আবার শেষে কি দাঁড়ালো এস এর বল। তাহলে সবকটা বলের রেশিও দাঁড়াবে হচ্ছে এই যে এটা। তাহলে এখানে দেখছি ইয়েলো বল ব্লু বলের থেকে কত পার্সেন্ট কম আছে, ইয়েলো বল ব্লু বলের থেকে -25% কম আছে। তাহলে ব্লু বল যদি 4c হয়, ইয়েলো বল কত হয়ে যাচ্ছে 3c। এটা কি টোটাল নাম্বার অফ বলের রেশিও, ইয়েলো বল আর ব্লু বলের টোটাল নাম্বার অফ বলের রেশিও। কারণ এখানে হেডিং এ দিয়ে দেওয়াই আছে যে দ্য নাম্বার অফ ইয়েলো বলস ইন দ্য ব্যাগ ইজ হোয়াট পার্সেন্ট মোর অর লেস দেন আফটার এ মেম্বার হ্যাজ পুট ইজ অল ব্যাগস ইন দ্য ব্যাগ, অল বলস ইন দ্য ব্যাগ। এখানে দ্য নাম্বার অফ মানে টোটাল নাম্বার অফ ইয়েলো বলস ইন দ্য ব্যাগ। ঠিক আছে, কারণ এখানে কোনো পার্টিকুলার মেম্বারের রেসপেক্টে বলেনি। তার মানে এখানে তোমার এখন টোটাল নাম্বার অফ বলস কত আছে, ইয়েলো 3c, আর টোটাল নাম্বার অফ ব্লু বলস হচ্ছে 4c। তাহলে এস এর কাছে, এস এর নিজের কাছে কতগুলো বল ছিল, এস এর নিজের কাছে তাহলে কতগুলো বল ছিল, তাহলে এস এর নিজের কাছে যতগুলো বল ছিল, টি তার সব বল ঢেলে দেওয়ার পরে ইয়েলো বলস কত ছিল 8b। এখন এস তার সব বল ঢেলে দেওয়ার পরে ইয়েলো বলস কত দাঁড়াচ্ছে 3c। তাহলে 3c - 8b করলে তোমার কি বেরোবে, এস এর নিজের আয়ত্তে ইয়েলো বলস কতগুলো ছিল, আর 4c - 9b করলে কি বেরোবে তোমার এস এর নিজের আয়ত্তে ব্লু বলস কতগুলো ছিল। বলো বুঝতে পেরেছো? তাহলে এইবার সিম্পলি তাহলে আর দেখো, আর এর ক্ষেত্রে তুমি যখন আর এর সবকটা বল তুমি যখন এর ভেতরে যখন পুট করবে, পুট করার পরে তুমি কি দেখছো, এখানে তোমার 27.77%। এবার হোয়াট ইজ 27.77%? দেখো তুমি যদি মনে করো এটা 1/15 মানে কত 6.66, 4/15 হবে, কিন্তু 4/15 তোমার কি দাঁড়ায়, 4/15 27.77% দাঁড়ায় না, কিন্তু 4/15 দাঁড়ায় 26.66%। এটা না, তুমি জানো 1/18 কত, 1/18 হচ্ছে 5.55%। তাহলে 1/18 যদি 5.55% হয়, 5/18 কত হবে 27, 5 5 25, 27 এর ইমিডিয়েট কাছে, তার জন্য এটা 5/18 হবে। এটা কত হয়ে যাবে 5/18। আর এর ক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে, টোটাল নাম্বার অফ আর তার সবকটা বল ঝোলার ভেতরে পড়ার পরে দেখা যাচ্ছে টোটাল নাম্বার অফ ইয়েলো বলস 27 মানে 5/18 ভাগ কম ব্লু বলসের থেকে। তাহলে ব্লু বলস যদি তোমার 18d হয়, ইয়েলো বলস কত হয়ে যাবে 13d। তাহলে আর এর কাছে নিজস্ব কতগুলো বল ছিল 13d - 3c আর 18d - 4c। বলো বুঝতে পেরেছো? তারপরে কিউ এর ক্ষেত্রে দেখো কি বলছে, কিউ এর ক্ষেত্রে তোমার বলছে এটা 20% কম হচ্ছে। তার মানে এটা যদি 5e হয়, এটা কত হয়ে যাবে 4e, টোটাল নাম্বার অফ ইয়েলো আর ব্লু বলসের রেশিও। তাহলে তোমার এখানে তোমার কিউ এর কাছে নিজস্ব কতগুলো ইয়েলো বল ছিল 4e - 13d, আর এখানে 5e - 18d। ঠিক আছে, আর পি এর ক্ষেত্রে কি বলছে 0%। 0% মিনস
ইয়েলো বলস আর ব্লু বলসের রেশিও তোমার সেম ছিল, তাহলে আমি এখানে এফ এফ ধরলাম, তাহলে আমি বলতে পারি এখানে এফ মাইনাস 4E আর এখানে এফ মাইনাস 5E। বলো এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো, এইবার এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি কি ইনফরমেশন দেওয়া আছে বলছে, নাম্বার অফ ইয়েলো বলস অফ টি ইজ 40% লেস দেন, মানে নাম্বার অফ ইয়েলো বলস অফ টি মানে নিজের টি এর নিজস্ব ইয়েলো বলস, এমন না যে টি এর টোটাল নাম্বার অফ ইয়েলো বলস। নাম্বার অফ ইয়েলো বলস অফ টি ইজ 40% লেস দেন হিজ ব্লু বলস। তাহলে নাম্বার অফ ইয়েলো বলস অফ টি কত আছে? টি এর নাম্বার অফ ইয়েলো বলস হচ্ছে 8B মাইনাস 5A। এক নম্বরে কি বলছে, 8B মাইনাস 5A ইজ 40% লেস দেন। 40% মিনস কত? 2/5। তাহলে লেস হলে কত হয়ে যাচ্ছে? 3/5 অফ নাম্বার অফ ব্লু বলস অফ টি 9B মাইনাস 4A। বলে এটাই তো বলেছে, নাম্বার অফ ইয়েলো বলস অফ টি ইজ 40% লেস দেন নাম্বার অফ হিজ ব্লু বলস, এটাই বলে। তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে? ক্যালকুলেশন করতে গেলে ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই করলে তোমার এখানে 40B মাইনাস 25A ইকুয়ালস টু 27B মাইনাস 12A। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এ কে একদিকে নিয়ে যাই তাহলে এটা এদিকে গেলে যোগ হয়ে যাবে, যোগ হলে তোমার হয়ে যাচ্ছে তোমার কত? 52A ইকুয়ালস টু, এখানেও তোমার হয়ে যাচ্ছে 52B। তাহলে এখান থেকে আমার কি পাচ্ছি? A ইকুয়ালস টু B। তাহলে প্রথমটার থেকে এটা বেরোচ্ছে A ইকুয়ালস টু B। সেকেন্ডে কি বলছে দেখো, ফর T and S together total number of yellow balls is 50% of the total number of blue balls for T and S together। তাহলে দুই নম্বরে কি বলছে, for T and S together total number of yellow balls is 50% of the total number of blue balls। total number of yellow balls কত আছে? T আর S মিলে টোটাল নাম্বার অফ ইয়েলো বলস দেখতে গেলে তোমার এই 8B আর এই 8B কেটে যাচ্ছে, থাকছে কি? থাকছে হচ্ছে 3C মাইনাস 5A। টোটাল নাম্বার অফ ইয়েলো বলস 3C মাইনাস 5A TRS মিলিয়ে ইকুয়ালস টু ইজ 50% অফ দ্য টোটাল নাম্বার অফ ব্লু বলস। তাহলে 9B কেটে যাচ্ছে, থাকছে কি? 4C মাইনাস 4A। 4C মাইনাস 4A। ঠিক আছে, তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি আমি কি পাচ্ছি? এবার এখান দিয়ে ক্যালকুলেশন করলে 3 দুগুণা 6, 6C মাইনাস 10A ইকুয়ালস টু 4C মাইনাস 4A। 2 দিয়ে কেটে দাও, 3C মাইনাস 5A ইকুয়ালস টু 2C মাইনাস 2A। তাহলে এবার যদি এদিকে যাই তাহলে এদিকে থাকছে C, আর এটা যদি এইদিকে যাই তাহলে থাকছে কত? প্লাস 3A। তাহলে A বাই C এর রেশিও বেরিয়ে গেল কত? A বাই C এর C বাই এর রেশিও বেরিয়ে গেল 3/1, তার মানে A বাই C 1/3। ঠিক আছে, A বাই C 1/3 রেশিও বেরিয়ে গেল। ঠিক আছে, আর C ইকুয়ালস টু কত? অথবা C ইকুয়ালস টু 3A, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরে 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে দ্য নাম্বার অফ ব্লু বলস উইথ R and S is 10 more than number of yellow balls in bag T bag after T put all his balls in it। number of blue balls with R and S। তাহলে নাম্বার অফ ব্লু বলস R and S মিলিয়ে কত হচ্ছে? 3 নম্বরে নাম্বার অফ ব্লু বলস উইথ R and S, R আর S মিলিয়ে কত হচ্ছে? 4C কেটে গেল, থাকছে কত? 18D মাইনাস 9B 18D minus 9B। The number of blue balls with R and S is 10 more than to the number of yellow balls in bag after T put all his balls in it। এটার মানে বলো তো কি? মানে T তার সবকটা বল যখন ব্যাগের ভেতরে পুট করলো, তারপরে টোটাল নাম্বার অফ ইয়েলো বলস যতগুলো আছে ব্যাগে, শুধু টি এর ইয়েলো বল না, কিন্তু টি যখন তার সবকটা বল ব্যাগের ভেতরে পুট করলো তখন তার ভেতরে ইউ এর বলও আছে, তার ভেতরে আর কি আছে? না, ইউ এর বল আছে। তাহলে ইউ আর টি
টি তার সবকটা বল যখন ব্যাগের ভেতরে পুট করলো তখন তার ভেতরে টোটাল নাম্বার অফ ইয়েলো বলস কার কার আছে, ইউ আর টি এর আছে। ইউ আর টি এর টোটাল নাম্বার অফ ইয়েলো বলস যত আছে তার থেকে 10 বেশি হচ্ছে কার, আর আর এস এর টোটাল নাম্বার অফ ব্লু বলস। The number of blue balls with R and S is 10 more than the total to the number of yellow balls in the bag. In the bag, not T এর, T এর আয়ত্তে না কিন্তু, in the bag after T put all his ball in it. তাহলে টি যখন তার সবকটা বল ঢেলে দিল ব্যাগের ভেতরে তখন ইয়েলো বলস কত দাঁড়ালো, টি যখন তার সবকটা বল, তাহলে 8B দেখো, টি যখন তার সবকটা বল ব্যাগের ভেতরে ঢেলে দিল তখন টোটাল নাম্বার অফ ইয়েলো বলস কত দাঁড়ালো, 8B, যার ভেতরে ইউ আর টি এর বল কম্বাইনে আছে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 8B + 10, এটা হচ্ছে তোমার হবে। তাহলে এখান দিয়ে তুমি করলে কি পাচ্ছ, এখান দিয়ে করলে 18D equals to 17B + 10, ঠিক আছে। এবার এখানে তোমার B equals to A তুমি জানো, আর 3A equals to C এটা তুমি জানো। কিছু কি করা যাচ্ছে, A equals to 17A যদি করো, 17A করলেও আপাতত কিছু করা যাচ্ছে না, রেখে দাও। 4 নম্বরে দেখো কি বলছে, 4 নম্বরে বলছে if R had 50% more blue balls, R had 50% more blue balls, তাহলে 50% more blue balls মানে আর এর কাছে অলরেডি ব্লু বলস হচ্ছে 18D - 4C, 18D - 4C, তাহলে এর 3/2 যদি করো তাহলে 9 দুগুণা 18, 2 দুগুণে 4, তাহলে 3 নং 27D - 6C, এতগুলো যদি তার কাছে ব্লু বলস থাকতো অ্যান্ড 10 লেস বলস অফ ইয়েলো কালার, এবং ইয়েলো কালার বল যদি 10 লেস থাকতো, ইয়েলো কালার বল 10 লেস, তার মানে এখান থেকে -13D - 3C - 10, 13D - 3C - 10, ঠিক আছে। The number of yellow balls have been 66.66% less than blue balls. তাহলে যদি তার কাছে এইটা থাকতো তাহলে নাম্বার অফ ইয়েলো বলস হ্যাভ বিন এত কম। আচ্ছা, তাহলে নাম্বার অফ ইয়েলো বলস কত হচ্ছে, নাম্বার অফ ইয়েলো বলস হচ্ছে 13D - 3C - 10 equals to 66.66% লেস। 66.66% মানে 2/3, তাহলে 3 থেকে 2 কম হলে 1/3 ইন্টু 27D - 6। তাহলে এবার যদি ক্যালকুলেশন করো তোমার কি থাকছে, 13D - 3C - 10 equals to 9D - 2C। তাহলে তোমার যদি এখানে এই 3Dটা যদি 9Dটা যদি এইদিকে, তাহলে এখানে তোমার 13D - 3C - 10 equals to 9D - 2C হলো। এবার যদি 9Dটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, 4D, আর 3Cটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যায়, 10টাকে রাইট হ্যান্ড, তাহলে C + 10, এটা থাকছে 4D আর C + 10। তাহলে এই 10টাকে যদি তুমি কমন রাখো তাহলে তুমি 3 আর 4 থেকে কি বলতে পারো, 3 আর 4 থেকে তুমি বলতে পারো 18D - 17B equals to 4D - C, আর C মানে কত, C মানে হচ্ছে 3A, C মানে হচ্ছে তোমার 3A, আর A মানে কি, A মানে হচ্ছে B, তাহলে তুমি এখানে ডাইরেক্ট B লিখে দাও। এত কিছু মুছে মুছে লেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, 3B লিখে দাও। তাহলে এবার যদি এখানে 18D - 4, তাহলে 14D থাকছে, আর এখানে এই 17Bটা যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায়, 17B রাইট হ্যান্ড সাইডে চলে গেলে যোগ হবে, যোগ হয়ে তোমার থাকছে 14B। তাহলে D/B এর রেশিও কত হয়ে যাবে, 1:1, D/B এর রেশিও হয়ে যাচ্ছে 1:1। বলো বুঝতে পেরেছো এইটুকুনি বলছে। 5 নম্বর পয়েন্টে বলছে, দেখো তারপরে কি বলছে, দ্য রেশিও অফ ব্লু বলস উইথ Q and P ইজ 1:1। তাহলে Q আর P তে তোমার ব্লু বলস যত আছে সেটা কি 1:1।
তাহলে কিউ আর পি তে ব্লু বলস যদি 1:1, তাহলে 5 নম্বর পয়েন্টে কি বলছে 5E minus 18D equals to F minus 5E। ঠিক আছে, কিউ আর পি তে যতগুলো ব্লু বলস আছে সেটা কি হচ্ছে 1:1 এ আছে, বলে দিয়েছে 1:1। 5E minus 18D তাহলে F minus 5E। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ যে 10E equals to F plus 18D, F plus 18D এটা পাচ্ছ। এরপরে লাস্টের পয়েন্টে কি বলছে কিউ হ্যাজ 30 ইয়েলো বলস। কিউ এর কাছে কতগুলো ইয়েলো বলস ছিল 30টা। তাহলে কিউ, তারপরে দেখো তারপরে লাস্টের পয়েন্টে কি আছে কিউ হ্যাজ 30 ইয়েলো বলস। কিউ এর কাছে যদি 30টা ইয়েলো বলস থাকে তাহলে তুমি বলতে পারো 6 নাম্বার পয়েন্টে, তাহলে 4E minus 13D equals to 30। 4E minus 13D equals to 30। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে তুমি কি বলতে পারো, এখান থেকে কি বলা যায় এবার, তাহলে ডি আর বি এর রেশিও তো তোমার 1:1 বেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে ডি আর বি এর রেশিও যদি 1:1, হ্যাঁ বলো। দেখো এখানে কি বলছে, এখানে তুমি জানো যে ডি আর বি এর রেশিও কত আছে 1:1। তাহলে ডি আর বি এর রেশিও 1:1 হলে এই যে 3 নাম্বার পয়েন্টে দেখো, 3 নাম্বার পয়েন্টে আমি কি লিখেছিলাম 18D ইকুয়ালস টু 17। এই বি এর জায়গায় তাহলে ডি লিখতে পারি, কারণ ডি ইকুয়ালস টু বি। তাহলে এখানে ডি প্লাস 10। তাহলে তুমি এখান থেকে এইটা যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে তুমি কি বলতে পারো ডি ইকুয়ালস টু 10। আর ডি ইকুয়ালস টু 10 মানে বি ইকুয়ালস টু 10, আর বি ইকুয়ালস টু 10 মানে তোমার এও ইকুয়ালস টু 10। তাহলে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু ডি কত হয়ে গেল 10 হয়ে গেল। এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু 10 হয়ে গেল। তাহলে এ ইকুয়ালস টু যদি 10 হয়, এ ইকুয়ালস টু যদি 10 হয়, তুমি কি জানো সি ইকুয়ালস টু কত 3a। তাহলে সি ইকুয়ালস টু 3a মানে সি ইকুয়ালস টু 3 ইন্টু 10। তাহলে সি ইকুয়ালস টু কত 30। তাহলে এইবার দেখো এখানে তাহলে 6 নাম্বার ইকুয়েশনের দিকে তাকাও। 6 নাম্বার ইকুয়েশনে কি আছে, 6 নাম্বার ইকুয়েশনে আছে 4E ইকুয়ালস টু 30 প্লাস 13D। তাহলে ডি মানে কত 10, তাহলে 30 প্লাস 130 ইকুয়ালস টু 4E। তাহলে এখানে 4E তাহলে কত চলে আসছে 160। তাহলে E ইকুয়ালস টু কত চলে আসছে তোমার 40। E ইকুয়ালস টু চলে আসছে 40। এবার E ইকুয়ালস টু যেই 40 চলে আসলো তখন আমি 5 নাম্বার ইকুয়েশনের দিকে তাকাবো। 5 নাম্বার ইকুয়েশনে কি আছে, 5 নাম্বার ইকুয়েশনে আমি এখানে করছি 5 নাম্বার ইকুয়েশন। 5 নাম্বার ইকুয়েশনে তোমার 10E মানে 10 ইন্টু 40 ইকুয়ালস টু এফ। আর এই 18ডিটা যদি আমার লেফট হ্যান্ড সাইডে যায় তাহলে মাইনাস 18D হবে। তাহলে মাইনাস কত যাবে, এটা প্লাস এটা মাইনাস কত হয়ে যাবে 180, কারণ ডি ইকুয়ালস টু 10। তাহলে মাইনাস 180 প্লাস 400। তাহলে এফ এর ভ্যালু কত হয়ে যাবে, তাহলে এফ এর ভ্যালু হয়ে যাবে 400 থেকে 180 বাদ দাও, তাহলে কত যাচ্ছে 0 2 ঘর 1 এর 1 2 2। তাহলে এফ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 220। বলো বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছি? তাহলে এ বি সি ডি ই এফ সবার ভ্যালু বেরিয়ে গেল। বলো বোঝাতে পেরেছি? তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে তোমার 10, কারণ এ বি ডি তিনজনের ভ্যালু সেম, এর ভ্যালু 10। তাহলে টোটাল নাম্বার অফ বলস হচ্ছে তোমার 50, টোটাল নাম্বার অফ বলস হচ্ছে তোমার 40। অন্য কালার দিয়ে লিখছি, ঠিক আছে? এটা কত হচ্ছে, এটা হবে তোমার 80, এটা হবে তোমার 90। এটা কত হচ্ছে, এটা হবে তোমার সি এর ভ্যালু কত 30, তাহলে 3 30 এ কত 90। সি এর ভ্যালু কত 30, 4 30 এ কত 120। ডি এর ভ্যালু কত 10, তাহলে এটা কত 130। ডি এর ভ্যালু কত 10, তার মানে এটা কত 180। ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু খুব সম্ভবত 40। এর ভ্যালু যদি 40 হয় তাহলে এটা তোমার কত 4 4 16 160। এটা যদি 40 হয় তাহলে এটা কত 200।
এফ এর ভ্যালু 220 প্রত্যেকটাই, এটাও কত 220। তাহলে এখানে 5 এ তোমার 50 হবে, এটা তুমি শিওর। 4 এ 40 হবে, ঠিক আছে। তাহলে ইয়েলো বল কত ছিল, 80 থেকে 50 বিয়োগ দাও, এটা এটা করার থেকে ডাইরেক্ট তুমি এখান থেকে বিয়োগ দাও, 30 করে দাও, 30। ইয়েলো বল কত ছিল, এখান থেকে এটা বিয়োগ দাও 10। ইয়েলো বল কত ছিল, এই দুটো বিয়োগ দাও, এই দুটো বিয়োগ দিয়ে তোমার কত আসছে 40, 40। এই দুটো বিয়োগ দাও, ইয়েলো বল কত ছিল 30, এই দুটো বিয়োগ দাও, ইয়েলো বল কত ছিল 60। ব্লু বলের দিকে দেখাও, ব্লু বল তোমার এখানে তোমার 50, ব্লু বল এখানে তোমার কত ছিল, এখানে তোমার 50, এখানে তোমার 30, এখানে তোমার 60, এখানে তোমার 20, আর এখানে তোমার 20। বলো ইন্ডিভিজুয়াল পার্সোনালি যতগুলো বল ছিল আর টোটাল নাম্বার অফ ব্যাগসে যতগুলো বল দাঁড়িয়েছে, পার্টিকুলার পার্সন তার সবকটা বল ব্যাগের ভেতরে ঢালার পরে কি করে বের করলাম, বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? তাহলে এইবার তুমি কোয়েশ্চেন গুলো করতে পারবে? যদি তোমাকে বলি কোয়েশ্চেন গুলো করো এবার, তাহলে কোয়েশ্চেন গুলো তোমাদের হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? কোয়েশ্চেনে তেমন কিচ্ছু নেই, যে আমার আশা করি সব কোয়েশ্চেনই পারবে। এটা ভালো করে বুঝতে পেরেছো তো? দেখো এই ডিআইটাতে কি বলছে, the table given below shows some current information about 5 friends, their ages, their wives ages and time since marriage, ঠিক আছে। some data is missing, minimum legal age for marriage is 18 years, nobody have child before marriage, ঠিক আছে। nobody married before legal age, তাহলে 18 বছর হওয়া না পর্যন্ত কেউ বিয়ে করবে না, ঠিক আছে, এটুকুনি আমরা জানি। তাহলে এইবার কি বলেছে, প্রেজেন্ট কারেন্ট ইনফরমেশন মানে যা আছে সব অ্যাট প্রেজেন্ট দেওয়া আছে। কি আছে, টাইম সিন্স ম্যারেজ ইজ 13 ইয়ার্স, আর হিজ এজ হচ্ছে 32 বছর। তাহলে 32 বছর তার অভয়ের এজ হচ্ছে 32 বছর, যার ভেতরে তার বিয়ে হয়ে গেছে 13 বছর হয়ে গেছে। তাহলে যখন বিয়ে হয়েছিল অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ তার এজ কত ছিল, অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ তার এজ ছিল হচ্ছে 19। অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ অভয়ের এজ ছিল, অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ অভয়ের এজ ছিল 19। এবার অভয়ের ওয়াইফের এজ কত হবে, এখানে বলে দেয়নি যে ওয়াইফ সবসময় তার হাজবেন্ডের থেকে বয়সে ছোট বা সেম এজ, কিছু বলে দেয়নি। তাহলে ওয়াইফের এজ মেবি 18 হবে, অর 19 হবে, অর গ্রেটার দেন 19 হবে, বাট আমি 18 আর 19 ইন জেনারেল ধরে এগোচ্ছি, ঠিক আছে। এরপরে যদি না হয় 18-19 তখন আমরা এগোবো আরো। এরপরে 20 তোমার এজ হচ্ছে কারেন্ট এজ 43, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই। চেতনের অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ 24 বছর বয়স ছিল, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই। দীপকের অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ মানে ম্যারেজ হওয়ার 17 বছর হয়ে গেছে, দীপক 17 বছর হয়ে গেছে ম্যারেজ, আর দীপকের অ্যাট প্রেজেন্ট ওয়াইফের এজ হচ্ছে 47। যখন ওয়াইফের বিয়ে হয়েছিল তখন ওয়াইফের এজ কত ছিল, তখন ওয়াইফের এজ ছিল 30। যখন বিয়ে হয়েছিল অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ ওয়াইফের এজ ছিল, দীপকের ওয়াইফের এজ ছিল 30, ঠিক আছে। ইমরানের কি বলছে, ইমরানের এজ হচ্ছে অ্যাট প্রেজেন্ট 46, ইমরানের ওয়াইফের এজ হচ্ছে অ্যাট প্রেজেন্ট 44। আমাদের এখানে বলে দেয়নি তারা কত বছরে মানে বিয়ে হয়েছে, ঠিক আছে, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এরপরে আমাদের কোয়েশ্চেনে জাম্প করতে হবে, আর কিছু করার নেই এখান থেকে। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, ইমরান হ্যাজ 2 চিলড্রেন and current age of his children are 12 years and 8 years। তাহলে ইমরানের
বাচ্চা আছে যার একজনের বয়স 12 বছর, একজনের বয়স 8 বছর। At the time of marriage, his and his wife's ages were prime number. আচ্ছা, যখন তাদের বিয়ে হয়েছিল, আচ্ছা তাহলে ইমরানের বয়স, ঠিক আছে, যখন দুটো বাচ্চা আছে, একটা 12 বছর একটা 8 বছর, বাচ্চা জন্মানোর আগে পর্যন্ত ইমরানের বয়স তাহলে কত ছিল? 12 বিয়োগ করে দাও, বিয়োগ করলে তোমার কত থাকছে? 4 ঘর 3 ঘর 34 বছর। ঠিক আছে, ইমরানের বয়স ছিল 34 বছর, তারপরে বাচ্চা হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ his and his wife's age were in prime number. What was the average age of Imran's family after 12 years of marriage? তাহলে 12 বছর পরে, তাহলে আফটার 12 ইয়ার্স অফ ম্যারেজ, তাহলে 12 ইয়ার্স অফ ম্যারেজের পরে তোমার ইমরানের ফ্যামিলির এভারেজ এজ কত বলছে, আমাকে জিজ্ঞেস করছে। তাহলে 34-এর আগে প্রাইম নাম্বার কি কি আছে? 34-এর আগে প্রাইম নাম্বার হচ্ছে তোমার 31। তার আগে প্রাইম নাম্বার কি আছে? তার আগে প্রাইম নাম্বার হচ্ছে 29। তার আগে প্রাইম নাম্বার কি আছে? তার আগে প্রাইম নাম্বার হচ্ছে 23, 19। আর যদি ইমরানের ওয়াইফের কথা ভাবি, ইমরানের ওয়াইফ 44 বছর বয়স, 12 বছর আগে ইমরানের ওয়াইফের এজ কত ছিল? তাহলে 32। তাহলে ইমরানের ওয়াইফের ক্ষেত্রে ইমরানের ওয়াইফও প্রাইম নাম্বার হবে, তাহলে এটাও তোমার 31 হতে পারে, অথবা তোমার কি হতে পারে 29, 23, 19। এবার আমাকে দেখতে হবে যে ইমরান আর ইমরানের ওয়াইফের মাঝখানে ডিফারেন্স অফ এজ কত? 2। তাহলে ইমরানের বয়স যদি 31 হয়, ইমরানের ওয়াইফের এজ যদি 29 হয়, তবে তাদের এজের গ্যাপ হচ্ছে তোমার 2 দাঁড়াচ্ছে। ঠিক আছে, আর এমন কোনো একটাও নেই যেটাতে তোমার 2 দাঁড়াবে। আমি ধরে নিয়েছি এখানে যে the table given below shows the current information about their wages, their wives' ages. Some data is missing. Minimal legal age, nobody have child before, nobody married before legal age. ঠিক আছে, এবার আমি ইন জেনারেল এখানে ধরে নিচ্ছি যে ইমরানের ওয়াইফের থেকে বয়সে বড়, তাহলে 31 আর 29 2 বছরের গ্যাপ দাঁড়াচ্ছে। তাহলে 2 বছরের গ্যাপ, তাহলে ইমরানের যখন বিয়ে হয়েছিল তখন ইমরানের বয়স হচ্ছে তোমার 31, আর ইমরানের ওয়াইফের যখন বিয়ে হয়েছিল তখন ইমরানের ওয়াইফের বয়স হচ্ছে তোমার 29। ঠিক আছে, তাহলে আফটার 12 ইয়ার্স অফ ম্যারেজ, তাহলে 12 ইয়ার্স অফ ম্যারেজ তোমার কত দাঁড়াচ্ছে? তাহলে 12 ইয়ার্স অফ ম্যারেজ তোমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2 আর 1 3, 43। এখানে 12 ইয়ার্স অফ ম্যারেজ 2 11 11 2 2 4 41। ঠিক আছে, 43 46 এর থেকে কত কম? 3 কম। তাহলে তোমার ইমরানের বড় ছেলের বয়স, মানে বড় বাচ্চার বয়সও 3 ঘর কম হবে। তাহলে ইমরানের বড় বাচ্চার বয়স তোমার 12 বছর পরে 9 দাঁড়াবে, আর এটা 3 ঘর কম হবে, এটা 3 ঘর কম হয়ে 5 দাঁড়াবে। ঠিক আছে, তাহলে তোমার এখানে 9 দাঁড়ালো, 5 দাঁড়ালো। তাহলে এবার টোটাল নাম্বার অফ এভারেজ এজ কত? এভারেজ এজ তোমার যোগ করো, যোগ করলে তোমার কত দাঁড়াচ্ছে? যোগ করলে তোমার দাঁড়াচ্ছে 5 আর 9 14, 14 আর 1 15, 15 আর 3 5 আর 9 14, 14 আর 1 15, 15 আর 3 18, 8 আর থাকছে 1, 4 আর 1 5, 5 আর 4 9, বাই 4 করে দাও। 4 করলে তোমার এখানে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 8, 4 4 16, 4 5 20, 24.5 ইয়ার্স। 24.5 ইয়ার্স ইজ ইউর অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? এইখানে তোমার ইমরানের বয়স অলওয়েজ ইমরানের ওয়াইফের বয়সের বেশি হবে। কেন বেশি হবে? কারণ এখানে কোয়েশ্চেনেই দিয়ে দিয়েছে তোমার 46 আর 44 ইমরানের বয়স ইমরানের ওয়াইফের থেকে বেশি। তার জন্য তুমি উল্টোটা কনসিডার করতে পারো না যে ইমরানের ওয়াইফের 31, ইমরানের 29, এটা তুমি কনসিডার করতে পারবে। বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, চেতন হ্যাজ 3 children and the ratio of their ages is 7:6:5.
his wife is 7:6:5. His wife is 6 years younger to him. তাহলে চেতনের থেকে চেতনের ওয়াইফ 6 years younger. After 2 years, the average age of these 5 members of the family will be 32.4 years. তাহলে after 2 years 32.4 years. ঠিক আছে, তাহলে 2 বছর মানে at present তোমার যত আছে তার 2 বছর পরে 32.4 years হবে। তাহলে at present total age কত? at present average age কত? 30.4। 32.4 থেকে তুমি 2 বিয়োগ করে দাও, তাহলে 30.4 থাকছে at present average age, ইন্টু 5 করে দাও, কারণ তোমার টোটাল 3 জন চিলড্রেন আর ওরা 2 জন। তাহলে এখানে তোমার কত হচ্ছে? 4 5 20 শূন্য হয়, থাকছে 2 বসে গেল, 3 5 15, 152 বছর। at present total number of age কত হচ্ছে? 152 বছর। ওকে, if sum of ages of his 2 elder children is 49 years after 5 years, after 5 years 49 years হচ্ছে তার দুটো এল্ডার চিলড্রেন। তাহলে দুটো এল্ডার চিলড্রেন 7 আর 6 এর কথা বলছে, 5 বছর পরে 49 ইয়ার্স, তাহলে 5 বছর আগে at present কত? at present -10 করে দাও, -10 করলে তোমার 39। তাহলে তুমি এই দুটো যোগফল বলতে পারো 30। 13 ইউনিটের ভ্যালু তুমি বলতে পারছো এখানে 39, তাহলে 1 ইউনিটের ভ্যালু 3। তাহলে প্রথম বড় যে তার বয়স হচ্ছে 21, মেজো যে তার বয়স হচ্ছে 18, আর ছোট যে তার বয়স হচ্ছে 15। বলো এইটুকুনি বুঝতে পেরেছো? তাহলে এই তিনটের যোগফল কত? এই তিনটের যোগফল হচ্ছে তুমি 6 এর সাথে 13, 13 আর 5 18, 18 গুণ 3 করে দাও, 18 3 18 কত? 54, 54। তাহলে 152 থেকে তাদের তিনটে ছেলের তিনটে সন্তানের প্রেজেন্টেজ যদি বিয়োগ দাও, তাহলে টোটাল তাহলে কার এজ থাকছে? চেতন আর চেতনের ওয়াইফের এজ থাকছে। তাহলে চেতন আর চেতনের ওয়াইফের এজ টোটাল এজ কত দাঁড়াচ্ছে? 8 ঘর, 5 আর 1 6, 9 ঘর, 98। যার ভেতরে চেতনের ওয়াইফ চেতনের থেকে 6 বছর কম। তাহলে চেতনের ওয়াইফের বয়স যদি x হয়, চেতনের ওয়াইফের বয়স যদি x হয়, চেতনের বয়স কত হয়ে যাবে? x + 6 ইকুয়ালস টু তোমার কত দাঁড়াচ্ছে? 98। তাহলে তুমি বলতে পারো 2x ইকুয়ালস টু, এটা তোমার কি দাঁড়াচ্ছে? 92। তাহলে তোমার x ইকুয়ালস টু কত দাঁড়াবে? x ইকুয়ালস টু দাঁড়াবে 46। এটা কি? চেতনের ওয়াইফের এজ, চেতনের ওয়াইফের এজ। তাহলে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ চেতন ওয়াইফ? ইজ 46। তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। বলো বুঝতে পেরেছো? দেখো পরের কোয়েশ্চেন কি বলছে। বান্টি হ্যাজ এ ফ্যামিলি অফ 5 মেম্বার্স ইনক্লুডিং হিজ মাদার, ফাদার, ওয়াইফ অ্যান্ড সিস্টার। তাহলে বান্টি মাদার, ফাদার, ওয়াইফ অ্যান্ড সিস্টার মিলে 5 জন আছে। ইফ বান্টি লিভস দ্য ফ্যামিলি, দ্য এভারেজ এজ অফ দ্য রিমেনিং 4 মেম্বার্স will decrease by 1 year. আচ্ছা, আমি ধরলাম যে যখন তারা 5 জন ফ্যামিলি মেম্বার আছে, তখন তাদের এভারেজ এজ ধরলাম x, এভারেজ এজ ধরলাম x। তাহলে টোটাল 5 জন মেম্বারের এভারেজ এজ কত? 5x। ঠিক আছে। ইফ বান্টি লিভস দ্য ফ্যামিলি, যদি বান্টি ফ্যামিলি থেকে চলে যায়, ঠিক আছে, যদি বান্টি ফ্যামিলি থেকে চলে যায়, বান্টির এজ কত? 43। তাহলে বান্টি যদি ফ্যামিলি থেকে চলে যায় 5x - 43, তাহলে এভারেজ এজ ডিক্রিজ বাই 1। তাহলে ডিক্রিজ বাই 1 মানে x - 1 হয়ে যাবে। তাহলে এই এক্সটা যদি লেফট হ্যান্ড সাইডে চলে আসে, তাহলে 4x ইকুয়ালস টু 42। তাহলে x ইকুয়ালস টু কত? 21। তাহলে x ইকুয়ালস টু 21 চলে আসলো। তার মানে টোটাল এজ কত দাঁড়াচ্ছে? 105। আর ফ্যামিলির এভারেজ এজ কত দাঁড়াচ্ছে? 21। ঠিক আছে। ইফ বান্টিজ ওয়াইফ লিভস দ্য ফ্যামিলি, তাহলে যদি বান্টির ওয়াইফ লিভ করে, মানে 105 মাইনাস বান্টির ওয়াইফ, কারণ বান্টির ওয়াইফের ব্যাপারে যাই না কিছু। The average age of the remaining 4 members decrease by 0.25. তাহলে average age of the remaining 4 members, তাহলে remaining 4 members, তাহলে তোমার remaining 4 members decrease by
0.25 ইয়ার্স। আচ্ছা, ডিক্রিজ বাই 0.25 ইয়ার্স। তাহলে তোমার এখানে একটা মিনিট আমরা এখানে একটা গন্ডগোল করেছি। কি গন্ডগোল করেছি? কারণ বান্টি যখন তার ফ্যামিলি ছেড়ে চলে যায় তখন তার ফ্যামিলিতে কজন মেম্বার অবশিষ্ট থাকে? 4 জন। তাহলে আমরা এখানে 4 জনের এভারেজ এজ করব। সেখানে আমরা টোটাল মেম্বারের এভারেজ এজ থেকে 1 বিয়োগ করেছি। কারণ আগেরবারও আমাদের বলেছিল যে বান্টি যখন তার ফ্যামিলি ছেড়ে চলে যায় তখন তার এভারেজ এজ অফ দ্য রিমেনিং 4 মেম্বার্স এভারেজ এজ কি ডিক্রিজ বাই 1 ইয়ার। তাহলে রিমেনিং 4 মেম্বারের এভারেজ এজ যদি ডিক্রিজ বাই 1 ইয়ার হয় তাহলে টোটাল এজ কত? 4x - 1। টোটাল এজ কত? 4x - 1। ঠিক আছে, 4 × x - 1 টোটাল এজ। কারণ একজন মেম্বার চলে গেছে, তাহলে টোটাল এজ কত? 4 × x - 1। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? x = তোমার এখানে 43 আছে, 43 - 4 আছে। তাহলে 43 - 4, তাহলে ওদিকে গেলে তোমার 39, x = তোমার 39 হবে। তাহলে টোটাল এজ কত দাঁড়াবে? টোটাল এজ দাঁড়াবে হচ্ছে 5 নং 45-এর 5, 4, 3 × 5 = 15, 15 195 টোটাল এজ। ঠিক আছে, এইবার যখন বান্টির ওয়াইফ ছেড়ে চলে যাবে, তাহলে বান্টির ওয়াইফ ছেড়ে চলে মানে এখানে 195 মাইনাস বান্টির ওয়াইফ যদি ছেড়ে চলে যায়, তাহলে রিমেনিং 4 জন মেম্বারের এজ ডিক্রিজ বাই 0.25 ইয়ার্স। তাহলে রিমেনিং 4 জন মেম্বারের এজ মানে x - 0.25 × 4, 4 জন মেম্বারের এজ ডিক্রিজ বাই 0.25 ইয়ার্স। তাহলে তোমার এখানে 4 × x এর জায়গায় 39 মাইনাস 0.25। ঠিক আছে, তাহলে তোমার এখানে কত থাকছে? হচ্ছে 7.75, হাত থাকছে 1, 8 ঘর × 4 করলে তোমার কত থাকছে? 4 × 5 = 20, শূন্য, থাকছে 2, 4 × 7 = 28, 2 0 3, 4 × 32, 32, 7 3 35-এর 5, থাকছে 3, 3 4 12, 3 15, 155। তাহলে বান্টির ওয়াইফ কত এজ হবে? 195 মাইনাস 155 করলে তোমার কত দাঁড়াচ্ছে? 40। তাহলে বান্টির ওয়াইফের এজ কত দাঁড়াচ্ছে? 40। তাহলে আমি কি করলাম? একদিকে টোটালের সঙ্গে আর একদিকে টোটালকে ইকুয়াল করলাম। একদিকে যখন বান্টি ছেড়ে চলে যাচ্ছে তখন টোটাল এজ কত দাঁড়াচ্ছে? x - 1 × 4, x - 1, কারণ এভারেজ এজ একজন কমে যাচ্ছে, x - 1 × 4। আর বান্টির ওয়াইফ যখন চলে যাচ্ছে x - 0.25 × 4। বান্টির ওয়াইফ যখন ছেড়ে চলে যাচ্ছে তখন এভারেজ এজ টোটাল এজ দাঁড়াচ্ছে x - 0.25 × 4। একদিকে টোটালের সঙ্গে আর একদিকে টোটালকে আমি ইকুয়াল করলাম। বলো, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে বাদ বাকি যে একটা সেট ছিল সেটা হোমওয়ার্ক থাকছে, আর লাস্টের দুটো কোয়েশ্চেন তোমাদের এটার হোমওয়ার্ক থাকছে, করে রাখবে। ঠিক আছে।